এবারে আমাদের আলোচ্য বিষয় প্রিজম এই চ্যাপ্টারটির গাণিতিক রূপ সমাধানের কৌশল। দেখো, অনেক স্টুডেন্টস রয়েছে যারা ভিন্ন ভিন্ন থট অ্যাপ্লাই করে আমরা এই চ্যাপ্টারটির গাণিতিক রূপ সলভ করি। তাই চলো না আজকে আমরা একটি অভিনব কৌশল দেখি স্টেপ বাই স্টেপ, যাতে আমরা যে কোনো গাণিতিক রূপকে খুব সহজে খুব সুন্দর কৌশলে করতে পারি বা শিখতে পারি। তার জন্য আমি ব্যক্তিগতভাবে একটি ছক তোমাদের সামনে তুলে ধরছি। এই ছকটি যদি ফিল আপ করতে পারো তাহলে দেখবে স্টেপ বাই স্টেপ এই চ্যাপ্টারটির পুরো তথ্য তোমাদের চোখের সামনে ক্লিয়ার হয়ে যাবে। তাই প্রথমে বলি, এই ছকটিকে ফিল আপ করবে কী করে। আমি প্রথমে লিখছি প্রশ্ন। কি লিখলাম? প্রশ্ন। দেখো, যদি প্রশ্নই না বলে তাহলে কি নির্ণয় করবে, কোন গাণিতিক রূপ নির্ণয় করবে, রূপ নির্ণয় করবে, বুঝবে কি করে? তার জন্য কিন্তু প্রয়োজন প্রশ্ন। সেখানে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে যে এই কাজগুলো করো, এবং নির্ণয় অংশে দেওয়া থাকবে এটি নির্ণয় করো বা এটি প্রমাণ করো। তার জন্য কিন্তু প্রশ্ন ইম্পর্টেন্ট। তো প্রশ্ন যা দেওয়া থাকবে প্রথমে প্রশ্নটিকে লিখে নেবে, তাহলে আমাদের গাণিতিক রূপ সলভ করার সময় অনেক সুবিধা অনুভব করবে। নেক্সট কি? নেক্সট চিত্র, ছবি। চিত্র অঙ্কন করার সময় অবশ্যই তোমরা খেয়াল করবে যে কী কী ইনস্ট্রাকশন দিয়েছে তোমাদের অঙ্কটিকে সমাধান করার জন্য। তা কালেক্ট করবে কোথা থেকে? প্রশ্ন থেকে। তার মানে এখানে প্রশ্ন প্রদত্ত তথ্যগুলো দেখবে। প্রশ্ন প্রদত্ত তথ্য বলতে পারে যে সর্বনিম্ন চ্যুতিকোণ, বলতে পারে পাতলা প্রিজম, ভিন্ন ভিন্ন তোমাকে শর্ত দিতে পারে। সেই শর্ত অনুযায়ী তোমাকে কিন্তু কাজ করতে হবে। তো কিভাবে কাজ করবে তা আমি তোমাদের গাণিতিক রূপ সলভের সময় দেখিয়ে দেবো। শুধু আমি লিখিয়ে রাখছি প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমরা করবোটা কি। তো প্রথমে কি বললাম? প্রশ্ন। কি প্রশ্ন দেওয়া থাকবে? দ্বিতীয় কি বললাম? প্রশ্ন প্রদত্ত তথ্য, যা দেখে আমরা ছবিটিকে কমপ্লিট করব। স্যার ছবি মানে আমরা এইখানে আঁকবো চিত্র। স্যার কিসের চিত্র আঁকবো? টপিকের নাম কি? প্রিজম। তাই আমরা প্রিজমের চিত্র আঁকবো। কিন্তু প্রিজমের কেমন চিত্র আঁকবো? একটা সামগ্রিক চিত্র, যে চিত্রের মধ্যে আমরা চ্যুতিকোণ, প্রিজমের কোণ, তারপর আপাতন কোণ, প্রতিসরণ কোণ, যেন সব কিছু দেখতে পাই। স্যার এরকম ছবি আপনি একটি এঁকে দেখান। ধরে নাও এটি হচ্ছে একটি প্রিজম। তোমরা দেখেই বুঝতে পারছো এই প্রিজমের এটি হচ্ছে কি ভূমি বা বেস। এই প্রিজমটির দুটি প্রতিসারক তল রয়েছে, এবং এই দুটি প্রতিসারক তলের উপর আলোক রশ্মি কী হবে? আপতিত হবে। কিভাবে আপতিত হয় সেই তথ্য তোমরা জানো। আলোক রশ্মি প্রথমে এই প্রতিসারক তলের উপর আপতিত হয়, তারপর ওই পয়েন্টে, যে পয়েন্টে আপতিত হলো সেই পয়েন্টে অভিলম্ব অঙ্কন করলাম। ওই পয়েন্টে আপতিত রশ্মি প্রতিসৃত হয় এবং যেদিকে অভিলম্ব রয়েছে সেই দিকে বেঁকে আসে, সেদিকে প্রতিসৃত হয়, তাই তো? তারপর আবার কি ঘটে? আবার যেহেতু অপর আরেকটি প্রতিসারক তল রয়েছে, তাই আলোক রশ্মি ওই বিন্দুতে আপতিত হয় এবং আবার প্রতিসৃত হয়। কিন্তু কোন দিকে প্রতিসৃত হয়? যদি ওই আপাতন বিন্দুতে আমরা অভিলম্ব অঙ্কন করি, তাহলে বাইরে যেহেতু লঘু মাধ্যম, তাই সেই আলোক রশ্মিটি প্রতিসৃত হয় অভিলম্ব থেকে দূরে, অর্থাৎ এই বেসের দিকে। তাহলে এখানে আমরা কি কি তথ্য পাচ্ছি? এই কোণটির নাম কি? এই কোণটির নাম হচ্ছে I1। এই কোণটির নাম কি? R1। এই কোণটির নাম কি? I2। এবং এই কোণটির নাম কি? R2, তাই তো? এই কোণটির নাম কি? ক্যাপিটাল A। এখানে আমাদের প্রয়োজন কি? চ্যুতিকোণ। স্যার চ্যুতিকোণ মানে কি? দেখো, আলোক রশ্মিটাকে এই বরাবর বর্ধিত করো। যদি আলোক রশ্মি এই বরাবর বর্ধিত করি, আবার যখন আলোক রশ্মি ফাইনালভাবে প্রতিসৃত হয়েছে, আমরা যদি একে পশ্চাতে বর্ধিত করি
তাহলে দেখো এখানে একটি কোণ উৎপন্ন হয়েছে, তাই না? মনে হচ্ছে না যে আলোক রশ্মি এই বরাবর যেত কিন্তু তাকে মুড়ে ফেলা হয়েছে, তো ওর অরিজিনাল ডাইরেকশনের সঙ্গে ওকে মুড়ে ফেলা হয়েছে। তো যতটা কোণ করেছে ধরে নাও ওই কোণের নাম কি ডেল্টা। তো এই হচ্ছে একটা সামগ্রিক চিত্র, যা গাণিতিক রূপ দাঁড়াবে সব এই চিত্রের উপর বেস করে দাঁড়াবে বা এরকম টপিকের উপর বেস করে দাঁড়াবে। তাহলে আমরা প্রশ্ন প্রদত্ত তথ্য দেখে আমরা চিত্র অঙ্কন করলাম। দেখবে আমাদের যতগুলো গাণিতিক রূপ থাকবে প্রত্যেকটি গাণিতিক রূপের ক্ষেত্রেই যে চিত্রটি আমাদের প্রয়োজন হয়ে পড়বে তা এই বেসিসে, একদম এরকম চিত্র। শুধুমাত্র আলোক রশ্মি যাওয়ার বা নির্গত হওয়ার উপর বেস করেই তোমাদের একটু ভেরিয়েশন থাকবে, বাকি সব সেম। এবার তোমরা বলবে স্যার এই ঘরে কি করব? তো এই ঘরটাতে আমরা বেসিক ফর্মুলাটি লিখব। মানে এই যে তিনটে ঘর দেখছো না, এই তিনটে ঘর হচ্ছে বেসিক ফর্মুলার। যদি এখানে ফর্মুলা লিখতে চাই আমরা একটা শুধু জানি মিউ ইকুয়াল টু কি, মিউ ইকুয়াল সাইন I1 বাই সাইন R1। আবার আমরা কি জানি মিউ ইকুয়াল সাইন I2 বাই সাইন R2। তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করব। স্যার ওখানে কোন ফর্মুলা ইউজ করব? এখানে আমরা ইউজ করব চ্যুতিকোণের ফর্মুলা, অর্থাৎ ডেল্টার ফর্মুলা। তাহলে ডেল্টা সমান কি হবে? ডেল্টা সমান হবে I1 প্লাস I2 মাইনাস এ। আর এখানে কোন ফর্মুলা ইউজ করব? এ সমান R1 প্লাস R2। দেখো এই হচ্ছে আমাদের সামগ্রিক চিত্র, সামগ্রিক ছক। এই ছক আর আমি মেটাচ্ছি না, আমাদের যতগুলো গাণিতিক রূপ থাকবে এই ছকের হেল্প নিয়েই আমরা অনেক সহজে করতে পারবো। তাহলে আমি পুনরায় একবার তোমাদের বলি, প্রশ্নে কি দেওয়া আছে স্পষ্ট করে লিখবে। সেখান থেকে পাওয়া তথ্য যদি মনে হয় যে না লেখার প্রয়োজন আছে তাহলে লিখবে। সেই তথ্য দেখে বা সেই তথ্য অনুযায়ী বা প্রশ্নটি দেখে তোমরা প্রথমে চিত্রটি অঙ্কন করে নাও। চিত্র অঙ্কন করার পর এখানে আমরা যে যে অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি তা হচ্ছে অ্যাঙ্গেল এ, এটা হচ্ছে প্রিজমের কোণ। নাম্বার 2 চ্যুতিকোণ, নাম্বার 3 আপাতন কোণ আর প্রতিসরণ কোণ, তাই না? এতগুলো কোণ দেখতে পাচ্ছি, তাই আমরা প্রতিসরণের সূত্র অনুযায়ী যে ফর্মুলা হয় সেই ফর্মুলা আমরা লিখলাম। নাম্বার 2 কি, এখানে চ্যুতিকোণের সূত্র লিখলাম এবং এবং এ ইকুয়াল টু কি সেই ফর্মুলাটি লিখলাম। এবার আর কোনো তথ্য না দিয়েই চলো একটা একটা করে গাণিতিক রূপ দেখি। আমি এই বোর্ডের তথ্যগুলোকে মেটাবো না, যেমন আছে তেমনই থাকবে, যাতে তোমরা ফিল করতে পারো যে না অঙ্ক অনেক সহজ। তাই চলো প্রথম গাণিতিক রূপ। এবার দেখো প্রথম গাণিতিক রূপ কি বলেছে। এই গাণিতিক রূপে ন্যূনতম চ্যুতিকোণ ডেল্টা এম এর জন্য আপাতন কোণ আর নির্গমন কোণ যদি সমান হয়ে যায় তাহলে দেখাও যে মিউ ইকুয়াল সাইন এ প্লাস ডেল্টা এম বাই 2 বাই সাইন এ বাই 2। অর্থাৎ তোমাকে এই প্রমাণটি করতে বলছে। তো প্রশ্নে দেখো আবার বলছি ন্যূনতম চ্যুতিকোণ ডেল্টা এম এর জন্য আপাতন কোণ আর নির্গমন কোণ যদি সমান হয়ে যায় তাহলে এটি প্রমাণ করো। আমরা এই প্রশ্নটি পড়ে পাওয়া ইনস্ট্রাকশন মেনটেন করে আমরা এই ছকটিকে ফিল আপ করবো। এই ছকটিকে ফিল আপ করলেই হয়ে যাবে তোমাদের প্রমাণ। স্যার সমস্ত অঙ্কের ক্ষেত্রে কি, সমস্ত গাণিতিক রূপ প্রমাণের ক্ষেত্রে কি? হ্যাঁ, সমস্ত গাণিতিক রূপ প্রমাণের ক্ষেত্রেই এটি প্রযোজ্য। চলো না দেখি। তো আমরা প্রথমে পড়ে নিচ্ছি। এখানে দেখো বলেছে ন্যূনতম চ্যুতিকোণ ডেল্টা এম। ও ন্যূনতম চ্যুতিকোণ, যদি আমাদের চ্যুতিকোণ বলে নো প্রবলেম, কিন্তু ন্যূনতম চ্যুতিকোণ বললেই আমরা একটা শর্ত পাই যা আমরা প্রশ্ন প্রদত্ত তথ্যে প্রকাশ করব। কি সেই তথ্য? যদি ন্যূনতম চ্যুতিকোণ বলে, যদি ন্যূনতম কথাটি না বলতো নো প্রবলেম, কোনো সমস্যা হতো না, কিন্তু ন্যূনতম চ্যুতিকোণ বললেই আমরা জানি যে I1 সমান I2 এবং পাশাপাশি আমরা কি লিখতে পারবো R1 সমান R2। আমরা কিন্তু এটি লিখতে পারি, যদিও তোমাদের এখানে বলেই দিয়েছে
যে আপাতন কোণ আর নির্গমন কোণ সমান। আপাতন কোণ আর নির্গমন কোণ সমান যদিও বলে দিয়েছে, যার ছবি অনুযায়ী তুমি বুঝতে পারবে, কিন্তু বুঝতে পারো আর না পারো, যেহেতু আমরা ন্যূনতম চ্যুতিকোণ এই শব্দটি দেখতে পেয়েছি, তাই আমাদের প্রথম কাজ হচ্ছে কি ওই শব্দটির মানে কি। এর মানে হচ্ছে I1 সমান I2 এবং R1 সমান R2, এটি লিখে ফেলা। ব্যাস, তাহলে ওর ডিউটি পালন হয়ে গেল। এবার চলে আসি চিত্র, ছবি। এই তথ্য পড়ে ছবি অঙ্কন করি। তো আমি চিত্র আঁকার যে টেকনিক তা পূর্বেই তোমাদের দেখিয়ে ফেলেছি। তবুও আমি যদি বলি, এখানে এটি হচ্ছে একটি প্রিজম। এই প্রিজমের জন্য আমাদের যে তথ্যগুলি প্রয়োজন, সেই তথ্যগুলি কি কি? R1, R2, I1, I2 আর A এবং ল্যামডা। A এবং ডেল্টা, আমাদের এই তথ্যগুলি কিন্তু প্রয়োজন। A এবং ডেল্টা, A এবং ডেল্টা, এই তথ্যগুলি কিন্তু প্রয়োজন। তো দেখো, এই প্রিজমটির এটি কি? এটি তো বেস, ভূমি, আর এই তল দুটি হচ্ছে ওয়ার্কিং তল, অর্থাৎ প্রতিসারক তল। এবার আমি ছবিটিকে কমপ্লিট করি। কেমন? আলোক রশ্মি কীভাবে যায় বলো তো? আলোক রশ্মি যাওয়ার যে টেকনিক তা হচ্ছে এইভাবে। এবার তোমরা বলবে, স্যার আপনি ছবি তো আঁকলেন, মানলাম, কিন্তু আমাদের যে প্রয়োজন I1, I2, R1, R2, তার জন্য আপনি তা ছবির মাধ্যমে প্রকাশ করুন। তাহলে তো প্রয়োজন হয়ে পড়ছে অঙ্কন করা অভিলম্ব। তাহলে আমি এই পয়েন্টে অভিলম্ব অঙ্কন করলাম, এই পয়েন্টে অভিলম্ব অঙ্কন করলাম। আচ্ছা, তাহলে এই কোণটির নাম কি? I1, এই কোণটির নাম কি? R1, এই কোণের নাম কি? R2, আর এই কোণের নাম কি? I2। যাক বাবা, আমি I1, I2, R1, R2 অঙ্কন তো করতে পারলাম। দেখো প্রশ্নে কি বলেছিল? প্রশ্নে বলেছিল যে আপাতন কোণ আর নির্গমন কোণ। দেখো এই কোণটার নাম আপাতন কোণ আর এই কোণটার নাম কি? নির্গমন কোণ। ওই কোণের দেখো পয়েন্ট থেকে কি হচ্ছে? আলোক রশ্মির নির্গমন হচ্ছে, তাই আপাতন কোণ নির্গমন কোণ সমান বলেছিল। তাই বললাম ছবিটি আঁকার পর তোমরা এই তথ্যটি বুঝতে পারবে, কিন্তু ন্যূনতম চ্যুতিকোণ দেখে কিন্তু আমরা অগ্রিম এই শর্তটি লিখে ফেলেছিলাম। যাই হোক স্যার, আমাদের যে আরও তথ্য প্রয়োজন, কি কি তথ্য? এ কোণ কোনটি? তো এই অ্যাঙ্গেলটি এ, প্রিজমের কোণ। স্যার এখানে ডেল্টা কোণ কোনটি হচ্ছে? আপনি একটু অঙ্কন করে দেখান। তো দেখো, আমি এই আলোক রশ্মিটাকে বর্ধিত করছি, অপরপক্ষে এই আলোক রশ্মিটাকে পিছন দিকে বর্ধিত করছি। তাহলে এখানে যে কোণ দেখতে পাচ্ছ, এই কোণটি কি? ডেল্টা। তাহলে আমরা বুঝে গেলাম এই কোণটি হচ্ছে চ্যুতিকোণ। এবার আমার ডিউটি কি জানো? আমার ডিউটি হচ্ছে এটাই যে মিউ সমান, আমরা যে জানি, কি বললাম? মিউ সমান আমরা যে ফর্মুলা জানি, সাইন আই বাই সাইন আর। এখানে দুটো যেহেতু আই রয়েছে, তাই সাইন I1 বাই সাইন R1, সাইন I2 বাই সাইন R2। কিন্তু আমাদের প্রমাণ করতে কি বলেছে? প্রমাণ করতে বলেছে মিউ সমান এটি প্রমাণ করো। এখন তুমি দেখো স্যার, সাইন আই বাই সাইন আর, যদি আমি এখানে আয়ের মান আর আর এর মান কোনো ক্রমে বের করতে পারি আর মানটা বসিয়ে দিতে পারি, তাহলে প্রুফ হয়ে যাবে। তার মানে আমরা এই দুটো ছকের মধ্যে, এই দুটো ফর্মুলার মধ্যে যে কোনো একটি ফর্মুলা নিয়ে কাজ করি। হয় তুমি এই ফর্মুলা নিয়ে কাজ করো কিংবা এই ফর্মুলা নিয়ে কাজ করো। যদি এই ফর্মুলা নিয়ে কাজ করো তাহলে I1-এর জায়গায় তুমি প্রমাণ করবে ওই অ্যাঙ্গেলটি, আর R1-এর জায়গায় প্রমাণ করবে এই অ্যাঙ্গেলটি, তাহলে হয়ে যাবে অঙ্ক। তাহলে আমি তোমাদের সুবিধার্থে, তোমাদের সুবিধার জন্য আমি এই পন্থাটাকে নিয়ে নিলাম। তুমি ইচ্ছা করলে এই পন্থা নিয়েও কাজ করতে পারো। এই পন্থা নিয়ে কাজ করলে আমাদের মাথায় ফিট হয়ে গেল যে বাবু তোমাকে I1-এর মান বের করতে হবে। চলো I1-এর মান বের করি। তো যেহেতু ন্যূনতম চ্যুতিকোণ বলেছে,
তাই ডেল্টা না লিখে কী লিখলাম, ডেল্টা এম। যখনই ডেল্টা এম লিখলাম তখন I1 আর I2 কি বলছে যে বাবু আমরা তো ইকুয়াল, যেহেতু ইকুয়াল তাই এক কাজ করি, I1 থাকলো, আমি এখানে I2-র জায়গায় কি লিখব, I1 লিখব, মাইনাস কি পড়ে থাকলো এ, বা আমার টার্গেট কি, আমার টার্গেট হচ্ছে I1-এর মান বের করা। তাহলে কি পাচ্ছি, 2 ইন্টু I1 সমান কি লিখতে পারছি বলো তো, ডেল্টা এম প্লাস কি এ। তাহলে এখান থেকে আমরা অনায়াসেই I1 পেয়ে যাচ্ছি, I1 সমান কত, ডেল্টা এম প্লাস এ বাই কত 2। দেখো আমি I1 পেয়ে গেলাম। যখনই I1 পেয়ে গেলে তাহলে আমরা সাথে সাথে মানটা পুট করে দিই। I1 মানে কি, I1 মানে ডেল্টা এম প্লাস এ বাই কত 2। একই রকমভাবে এবার দেখো সাইন R1, তাহলে এবার R1-এর মান প্রয়োজন। তাহলে এক কাজ করি, আমরা তো জানি যে R1 ইকুয়াল টু R2, তো আমার R1-এর মান প্রয়োজন, তাই R1-কে তাড়ানো চলবে না, তাই R2-র জায়গায় R1 মান পুট করি। তাহলে কি পেলাম, 2 ইন্টু R1। তাহলে এখান থেকে আমরা R1 সমান পেয়ে যাচ্ছি a বাই 2। তাহলে R1-এর জায়গায় লিখছি a বাই 2। দেখো আমরা অতি সহজে এই প্রমাণটি করতে পারলাম। কেমন লাগলো এই প্রমাণটি একটু আমাকে জানাবে। এবার দেখো পরবর্তী প্রমাণ। এবার দেখো নেক্সট গাণিতিক রূপ কি বলেছে, আগে প্রশ্নটি পড়ে নিই। প্রথম প্রতিসারক পৃষ্ঠে লম্বভাবে আপতিত রশ্মির চ্যুতিকোণ ডেল্টা হলে দেখাও যে মিউ ইকুয়াল টু এটি। তো আমার মতে প্রথমে ছবিটিকে অঙ্কন করি এই প্রশ্ন প্রদত্ত তথ্য দেখে, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে ফান্ডাটা কি রয়েছে। তো লক্ষ্য করো, আমাদের প্রয়োজন যে যেহেতু প্রিজমের অঙ্ক, তো আর এখানে বলেই দিয়েছে প্রথম প্রতিসারক পৃষ্ঠ, অর্থাৎ একটা প্রিজমের তো দুটি প্রতিসারক পৃষ্ঠ থাকে। তো আমি প্রথমে প্রিজমটিকে অঙ্কন করি, যাও অঙ্কন করলাম। আর এই প্রিজমটির এটি হলো কি ভূমি, বেস। এবারে দেখো কি বলেছে, প্রথম প্রতিসারক পৃষ্ঠে লম্বভাবে আপতিত রশ্মি। তার মানে এখানে যে দুটো প্রতিসারক তল রয়েছে, প্রতিসারক পৃষ্ঠ রয়েছে, আমরা কি করতাম, প্রথম প্রতিসারক পৃষ্ঠে পূর্বে আমরা যেভাবে অঙ্কন করতাম আলোকরশ্মি আপতিত হয়েছে এরকম তো, কিন্তু না, এবার এরকম নয়, এই পৃষ্ঠের সঙ্গে লম্বভাবে আপতিত হয়েছে। তাহলে এক কাজ করি, আমরা লম্বভাবে আপতিত করি, ব্যাস। দেখো এইভাবে লম্বভাবে কিন্তু আপতিত হয়েছে, এইভাবে কিন্তু নয়। যদি লম্বভাবে আপতিত হয় তাহলে নিশ্চয়ই প্রতিসৃত তো হবে। তাহলে কী করে প্রতিসৃত হবে, এই বরাবর প্রতিসৃত হচ্ছে। এবার আমাদের টার্গেট কি, স্যার প্রতিসৃত হওয়ার পর কেমন করে নির্গত হবে, আবার নির্গত হবে যখন মাধ্যম যেহেতু চেঞ্জ, তাই আবার এইভাবে নির্গত হলো। তাহলে এখন প্রয়োজন এখানে I1 I2 R1 R2 অ্যাঙ্গেল কোনটি। তো দেখো যেহেতু আমরা এই পয়েন্টে অভিলম্ব টানতে গিয়ে দেখব আলটিমেটলি যে অভিলম্ব তা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এই লাইনটাই, তাই না। অভিলম্ব কোনটা হলো, কারণ অভিলম্ব অঙ্কন করব, ও তো লম্বভাবেই তো আপতিত হয়েছে, তার মানে অভিলম্ব আর অঙ্কিত আলোকরশ্মি সেটা কি একই লাইনে পড়ে যাবে। যদি অঙ্কিত আলোকরশ্মি আর অভিলম্ব যদি একই লাইনে পড়ে যায় তাহলে অ্যাঙ্গেল কি হবে, অ্যাঙ্গেল কি 0 ডিগ্রি। আরে ভাই যদি অ্যাঙ্গেলটা অন্যরকম হতো তাহলে তো একটা অ্যাঙ্গেল পেতাম, কিন্তু একে অপরের উপর যে পড়ে আছে, তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আলোকরশ্মিটি ওই অভিলম্বের সঙ্গে 0 ডিগ্রি কোণ করে আছে। ওই কারণে কি বলবো, ওই কারণে বলবো আমরা I1 সমান এখানে 0 ডিগ্রি, আর I1 0 ডিগ্রি হওয়ার জন্য I1 সমান কত 0 ডিগ্রি, আর I1 0 ডিগ্রি হওয়ার জন্য পেছনে উৎপন্ন যে প্রতিসরণ কোণ সেই প্রতিসরণ কোণ কত হবে, মানে R1-এর মান কত হবে, নিশ্চয়ই এটিও 0 হবে, 0 ডিগ্রি হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে R1 এটাও কত 0, তার মানে I1 সমান 0 R1 সমান 0।
বিপরীত পক্ষে দেখতে পাচ্ছি যদি এই পয়েন্টে আমি অভিলম্ব ড্র করি, অভিলম্ব, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে কোণ, এই কোণটা কি, এই কোণ হচ্ছে R2 এবং এই কোণটি কত, এই কোণটি হচ্ছে I2। যাক, তাহলে I2 R2 কোন অ্যাঙ্গেল এটা বুঝতে পারলাম, এবং এখানে I1 আর R1 কোন অ্যাঙ্গেল সেটাও বুঝতে পারলাম। এটাও বুঝতে পারলাম কেন তারা 0 ডিগ্রি হয়ে আছে। কেন 0 ডিগ্রি হয়ে আছে এর কারণ তো বুঝতে পেরেছো। কারণটা একটাই, কারণ অভিলম্বের সঙ্গে যে কোণ কলেক্ট করে আলোক রশ্মি, সেই কোণটির নাম হচ্ছে কি আপাতন কোণ। কিন্তু কত অ্যাঙ্গেল করে আছে, অভিলম্বের সঙ্গে 0 ডিগ্রি কোণ করে আছে, তাই I1 সমান 0 এবং বিপরীত পক্ষে যে আমরা প্রতিসরণ কোণ পাচ্ছি সেই কোণটিও কত হবে, I1 সমান R1 সমান, এটাও 0 পাবো। তাহলে আমরা কিন্তু I1 R1 যে কি পেলাম সেটা প্রশ্ন প্রদত্ত থেকে বুঝতে পারলাম 0। এবার আমাদের দরকার কি জানো, দরকার হচ্ছে মিউ সমান এটি প্রমাণ। এখন তোমরা তোমাদের চোখের সামনে ভাসাতে পারছো যে মিউ সমান দুটি দেওয়া রয়েছে, একটা মিউ সমান এই ফর্মুলা, অপর আরেকটি মিউ সমান এই ফর্মুলা। এখন তোমরা কোন ফর্মুলাটি প্রয়োগ করবে? দেখো, যেহেতু I1 সমান 0, R1 সমান 0, যদি এখানে 0 0 পুট করো তাহলে তো সাইন 0 মানে 0 আর সাইন 0 মানে 0, তো 0/0 অর্থাৎ কি পেয়ে যাচ্ছি অ্যান্সার আনডিটারমাইন্ড, অনির্ণেয়। তাই আমরা এই ফর্মুলা নিয়ে কাজ করব না। কেন করব না? কারণ I1 এর মান 0, R1 এর মান 0, যদি মান দুটো এখানে পুট করে দিই তাহলে 0/0 আসছে, সাইন 0 0 সাইন 0 0, মানে এটি হচ্ছে অনির্ণেয়। অনির্ণেয় হওয়ার দরুন আমরা কিন্তু এই সূত্র প্রয়োগ করছি না। তাই আমরা চলে আসছি এবার আপনার শরণাপন্ন কেন? আপনি যদি আমাকে মান বলে দিন তাহলে করতে পারবো, তাই ওয়েট করে আছি। সাইন I2, আমার প্রয়োজন এখন I2-র মান। দেখো এবার I1 তো 0 বলেছে, তাহলে কি বলতে পারি, ডেল্টা সমান 0 প্লাস I2 মাইনাস A। তাহলে এখান থেকে আমরা I2 কত পেয়ে যাচ্ছি, I2 পেয়ে যাচ্ছি ডেল্টা প্লাস A, তাই না? I2 পেয়ে যাচ্ছি, তো I2-র মান আমরা লিখে ফেলি ডেল্টা প্লাস A। অনুরূপে আমরা নিচে কি পাচ্ছি, সাইন R2, কিন্তু দেখো এখানে R1 এর মান কি জানি 0, তাহলে 0 প্লাস কত R2, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলেই R2 সমান কি পেয়ে যাচ্ছি A, তাহলে R2-র জায়গায় লিখছি কি A। দেখো আমাদের যে প্রমাণটি চেয়েছিল আমরা কিন্তু সেই প্রমাণটি করতে পারলাম। এই হচ্ছে আমাদের দ্বিতীয় প্রমাণ। দেখো ছক 1, কন্ডিশন প্রয়োগ করলাম। আমাদের এই যে চিত্র, এই যে ছক, এই ছকটাই আমাদেরকে নতুন একটা ডাইরেকশন দেবে এবং অঙ্কগুলো সলভ করার একটা সুন্দর কৌশল বলে দেবে। এবার চলো আমরা দেখি তৃতীয় গাণিতিক রূপে। এবার দেখো নেক্সট প্রমাণ কি বলেছে প্রমাণ করতে। পাতলা প্রিজমের ক্ষেত্রে প্রমাণ করো ডেল্টা ইকুয়াল ফার্স্ট ব্র্যাকেট অফ মিউ মাইনাস 1 ইন্টু A। দেখো এই প্রমাণটি তোমরা কোন টেকনিকে করবে, ট্রিক্স অ্যান্ড টেকনিক সেম, শুধু আমাদের এটাই দেখার বিষয় যে আমরা প্রশ্ন প্রদত্ত তথ্যে আমরা কি কি পাবো, তাই তো, কি কি পাবো। আচ্ছা লক্ষ্য করো, প্রথমে আমরা কাজ করি প্রশ্ন প্রদত্ত তথ্যে সেই কিওয়ার্ড আমরা মাথায় ফিট করি। কীরকম কিওয়ার্ড? এখানে দেখো বলেছে পাতলা প্রিজম, পাতলা প্রিজম। তাহলে পাতলা প্রিজম মানে কি? পাতলা প্রিজম মানে হচ্ছে যে প্রিজমের প্রতিসারক কোণের মান খুবই ছোট, প্রতিসারক কোণের মান খুব ছোট, ধরে নাও 10 ডিগ্রির থেকে কিন্তু বেশি নয়, 10 ডিগ্রির থেকে ছোট, তাহলে আমরা সেই প্রিজমকে বলি পাতলা প্রিজম। তাহলে আমরা এক কাজ করি, একটু লিখে রাখি পাতলা প্রিজম। পাতলা প্রিজম কি বললাম? পাতলা প্রিজম যে প্রিজমের প্রতিসারক কোণ খুবই ক্ষুদ্র, প্রতিসারক কোণ খুব ক্ষুদ্র। আচ্ছা তোমরাই বলো, যদি প্রতিসারক কোণ খুব ক্ষুদ্র হয়ে যায় তাহলে কোন কোন অ্যাঙ্গেলগুলো ছোট হয়ে গেল? তার মানে বুঝে ফেললাম। সুতরাং
I1, তারপর I2, তারপর R1 এবং R2, R1 ও R2 এরা কি? তাহলে এরা খুবই ক্ষুদ্র। এরাও খুবই ক্ষুদ্র। আশা করছি তোমরা এই তথ্যটি বুঝতে পেরেছ। তাহলে পাতলা প্রিজম মানে কি? পাতলা প্রিজম মানে হচ্ছে প্রতিসারক কোণের মান খুব ক্ষুদ্র, আর প্রতিসারক কোণের মান যদি ক্ষুদ্র হয়ে যায় তাহলে এই আপাতন কোণ, প্রতিসরণ কোণ, নির্গত কোণ সবাই কি খুবই ক্ষুদ্র হয়ে যাবে। আর মনে আছে তোমরা ফিজিক্সে বারবার ব্যবহার করেছো, খুবই ক্ষুদ্র যখন হয়ে যায় না তখন কিন্তু আমরা একটা ডেটা ফলো করি। তো যে ডেটা ফলো করি তা লেখার পূর্বে আমাদের প্রথম কাজ, চলো না আগে ছবিটি এঁকে নিই। ছবিটি কেমন হবে? যেমন ছবি হয়, তাহলে সেম একইভাবে যদি ছবিটিকে এঁকে নিই, আমাদের দেখাতে হবে I1, I2, R1, R2 কোনটি। তাই আমরা এটিও অঙ্কন করে নিচ্ছি, I1, R1, R2, I2, এই কোণটি হলো এ। আর আমরা ডেল্টা কোণটি এটাও শো করিয়ে দিচ্ছি, এই কোণটি হচ্ছে ডেল্টা। ব্যাস, আমাদের কিন্তু ছবি কমপ্লিট। এবার আমাদের টার্গেট কি? টার্গেট হচ্ছে এর সমাধান আর ডেল্টা ইকুয়াল এটি প্রমাণ করা। কি বললাম? ডেল্টা সমান এটি প্রমাণ করা। ডেল্টা খোঁজো, ডেল্টা কোথায় আছে? ডেল্টা কিন্তু এইখানে রয়েছে। তার মানে আমাদের যে প্রামাণ্য বিষয় এখানে প্রুফ হয়ে যাবে, আমাদের এই ছকের মধ্যে কিন্তু প্রমাণটা নেমে যাবে। তার মানে কি বাকি যে ঘরগুলো আছে সবাই ওকে হেল্প করবে প্রমাণটি করার জন্য। এবার দেখো কিভাবে হেল্প করতে পারে। I1, I2, R1, R2 খুবই ক্ষুদ্র বলেছে। যদি I1 খুবই ক্ষুদ্র হয়, তোমরা জানো সবাই যে I1 খুব ক্ষুদ্র হলে সাইন I1 ইকুয়াল টু কী দাঁড়ায়? I1। সাইন R1 ইকুয়াল টু কী দাঁড়ায়? R1। কারণ R1 যে খুব ক্ষুদ্র তোমরা জেনেছো। কোথায় জেনেছো? স্যার ধরুন আমি লিখলাম সাইন থিটা। এখন যদি থিটার মান খুবই ক্ষুদ্র হয় তাহলে সাইন থিটাকে লিখতে পারি থিটা। স্যার কস থিটা, থিটার মান খুবই যদি ক্ষুদ্র হয় তাহলে স্যার কস থিটার জায়গায় আমরা 1 লিখি। কেন লিখি? এটা গাণিতিকভাবে ব্যাখ্যা করা যায়। যেহেতু আমরা এখানে গাণিতিক রূপ প্রমাণ করছি তাই এখানে জাস্ট আমরা ইনফরমেশানটি নিয়ে রাখলাম। যদি তোমরা জানতে চাও স্যার এটা কী করে হয়, তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। তোমাদের কমেন্ট পড়ার পর কেন হয় তা আমি অবশ্যই তোমাদের শিখিয়ে দেবো, জানিয়ে দেবো এবং তথ্যটি বলে দেবো। যাই হোক, এবার দেখো একই রকমভাবে আমি এখানেও বলতে পারি যে যেহেতু I2 খুব ক্ষুদ্র, I2 খুব ক্ষুদ্র, তাই সাইন I2 ইকুয়াল টু কী হয়? I2। একই রকমভাবে R2 খুবই ক্ষুদ্র, তাই সাইন R2 কত হয়? R2। এবার আমাদের টার্গেট কি জানো? টার্গেট হচ্ছে I1, I2 জায়গায় মান বসানো। কেন? কারণ আমাদের প্রামাণ্য বিষয়ে কিন্তু I1, I2 নেই। প্রামাণ্য বিষয় দেখো কোথাও I1, I2, R1, R2 নেই। তাই আমাদের ডিউটি কি? আমাদের ডিউটি হচ্ছে এখান থেকে I1, I2টাকে তাড়ানো। তাই এক কাজ করি, এখান থেকে আমি I1 সমান কত পেয়ে যাচ্ছি? মিউ ইন্টু R1। আর এখান থেকে আমি I2 কি পেয়ে যাচ্ছি? I2 পেয়ে যাচ্ছি মিউ ইন্টু R2। এই যে I1, I2র মান পেলাম আমি এখানে তা বসিয়ে ফেলছি। তাহলে I1 মানে কত? মিউ ইন্টু R1। I2 মানে কত? মিউ ইন্টু R2 মাইনাস কি এ। এখন লক্ষ্য করো এখান থেকে কমন কি আসছে? মিউ কমন আসছে, পড়ে থাকছে কি R1 প্লাস কত? R2 মাইনাস এ। এখন ও বলছে আমাকে কি ইউজ করবি না আমাকে ইউজ। তো দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? R1 প্লাস R2, এটা মানে তো এ। তাহলে R1 প্লাস R2 জায়গায় তুমি এ পুট করে ফেলো, তাহলে কি পাচ্ছ? মিউ এ মাইনাস কত? এ। যদি তুমি এখান থেকে এ কমন নাও তাহলে কি পাচ্ছ? মিউ মাইনাস 1 ইন্টু এ। দেখো এটা তো প্রমাণ করতে বলেছিল, তাই আমরা সহজে প্রমাণ করতে পারলাম। প্রমাণিত হয়ে গেল আমাদের এই গাণিতিক রূপ প্রমাণ। কেমন লাগলো প্রমাণটি? এবার দেখো নেক্সট প্রমাণ কি বলেছে প্রমাণটিতে।
প্রিজম থেকে নির্গত রশ্মি না পাওয়ার জন্য। ও, প্রিজম থেকে নির্গত রশ্মি পাবো না, এটা আবার কেমন স্যার? ঠিক আছে, ছবি অনুযায়ী দেখব। প্রিজম থেকে নির্গত রশ্মি না পাওয়ার জন্য প্রিজমের কোণের সীমাস্ত মান, প্রিজমের কোণ, আমরা প্রিজমের কোণকে কী নাম দিয়ে ডাকি? এ নাম দিয়ে ডাকি। তাহলে এর মান নির্ণয় করো, বা তোমাকে প্রামাণ্য বিষয় এভাবেও বলতে পারতো। তার মানে এবার কিন্তু প্রয়োজন এ, তোমাকে এ ক্যালকুলেট করতে বলেছে। এর মান কত প্রমাণ করো, এর মান এটি, কিংবা এ ক্যালকুলেট করো। এবার আমার মতে চলো না আমরা প্রথমে এই প্রয়োজনীয় তথ্য বা প্রদত্ত তথ্য পুট করার পূর্বে আমরা প্রথমে ছবিটিকে এঁকে নিই, তাহলে বুঝতে পারবো যে এখানে ফান্ডাটা কী ঘটছে, কি কি জিনিস ঘটছে এখানে, যার ফলে আমরা প্রশ্ন প্রদত্ত তথ্য সহজে লিখতে পারি। এখানে বলেছে প্রিজম থেকে নির্গত রশ্মি পাবো না, অর্থাৎ অর্থাৎ ধরে নাও এটি একটি প্রিজম, যে প্রিজমটির এটি হচ্ছে ভূমি। এবার আমি আলোকরশ্মি এমনভাবে এখানে ফিট করব যেন যেন নির্গত না হয় আলোকরশ্মি। এবার তুমি বলবে স্যার, যদি আমি আলোকরশ্মি এইভাবে ফেলি তাহলে যাওয়ার যে টেকনিক তা তো এরকম, তাই না? কিন্তু বলছে নাকি আলোকরশ্মি নির্গতই হবে না। নির্গত হবে না মানে কি? নির্গত হবে না মানে যদি আলোকরশ্মি এভাবে নামতে 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 যদি এই বরাবর নামে তাহলে নির্গত হবে না, ঠিক কিনা বলো? তার মানে আলোকরশ্মি আগে আমরা এইভাবে নির্গত করতাম ছবিতে, আমরা যদি এই ছবিটাকে আস্তে 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 আলোকরশ্মি নামাই নিচের দিকে, তাহলে দেখো যদি এই বরাবর মানে অপর প্রতিসারক তল বরাবর যদি নির্গত হয় তাহলে আমরা তা দেখতে পাবো না। তখন কি মনে হবে? নির্গত হচ্ছে না। তাহলে আমরা ছবিটাকে আঁকলাম এই বরাবর, কিন্তু ছবি তো আঁকলে হবে না, যেহেতু I1 I2 R1 R2 রয়েছে, সেগুলোকে তো শো করাতে হবে, দেখাতে হবে। তাই আমরা এক কাজ করি, এখানে আমরা একটি অভিলম্ব অঙ্কন করলাম। অঙ্কন করার ফলে আমরা বলতে পারছি এই কোণটি হচ্ছে I1, এই কোণটি হচ্ছে R1, আর এখানে আমি একটি অভিলম্ব অঙ্কন করলাম। আর অভিলম্ব অঙ্কন করার ফলে আমরা বলতে পারবো যে এই কোণটি হচ্ছে কি R2, কিন্তু 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 এই যে কোণ, এই কোণটি কি হচ্ছে I2। লক্ষ্য করো এখানে যে নির্গত কোণ, তাই না? দেখো নির্গত কোণ, আলোকরশ্মি নির্গত হয়েছে, কিন্তু এখানে কি বলছে? আলোকরশ্মি নাকি নির্গত হচ্ছে না, মানে প্রিজম থেকে নির্গত রশ্মি না পাওয়ার। প্রিজম থেকে রশ্মি নির্গত হলে আমরা দেখতে পাবো কখন? যদি যদি এই বরাবর থাকে, কিন্তু যদি প্রিজম বরাবর যদি আলোকরশ্মি বেরোয় তাহলে কেমন করে দেখব আমরা? তাহলে আমরা লক্ষ্য করছি এখানে যে নির্গত যে রশ্মি তা কিন্তু অভিলম্বের সঙ্গে কত অ্যাঙ্গেল করে আছে বলো তো? 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, ঠিক কিনা? দেখো আমরা কি জানি? আমরা জানি ওই পয়েন্টে ওই তলের উপর ও কি, ও হচ্ছে একটি অভিলম্ব। ওর পরিচয় কি? ওর পরিচয় হচ্ছে ও অভিলম্ব। এখন ও যদি অভিলম্ব হয় তাহলে অভিলম্ব কার উপর আঁকি? আমরা তো একটা তলের উপরে আঁকি, একটা তল, এই তলের উপরে তো অভিলম্বটা এঁকেছি। আর আলোক রশ্মি নির্গত না হওয়ার জন্য আমি তল বরাবর রশ্মিটাকে নির্গত করেছি। তার মানে এই আলোক রশ্মি যে তল বরাবর রয়েছে তা অভিলম্বের সঙ্গে কত অ্যাঙ্গেল করে থাকবে? অবশ্যই 90 ডিগ্রি কোণ করে থাকবে, কারণ এই তল যেহেতু অভিলম্বের সঙ্গে 90 ডিগ্রি, তাই তলের উপর থাকা এই আলোক রশ্মিও অভিলম্বের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে থাকবে। তাহলে এখানে প্রয়োজনীয় যে ইনফরমেশান, সেই ইনফরমেশানটা কী পেলাম? সেই ইনফরমেশানটা পেলাম এটাই যে I2 এটা সমান কত? এটা সমান 90 ডিগ্রি, আর কোনো তথ্য পেলাম না, তাই তো? I2 সমান পেলাম 90 ডিগ্রি। এবারে আমাদের নির্ণয় করতে কি বলেছে, আমরা তার দিকে ফোকাস দিই। আমাদের নির্ণয় করতে বলেছে প্রিজমের কোণের সীমাস্থ মান। তো প্রিজমের কোণ কোনটি? এটাই তো প্রিজমের কোণ, অর্থাৎ এর মান চেয়েছে, কিংবা বলতে পারে এ সমান এটি প্রমাণ করো। তো দেখো আমরা খুঁজি এই ছকের মধ্যে কোন পার্টটা নির্ণেয় পার্ট বা প্রামাণ্য বিষয়ের পার্ট। তো এই পার্টটি দেখো এ চেয়েছে, যখনই এ চেয়েছে না তখনই মাথায় পুরো ফিট করে নাও, মাথায় ইনস্ট্রাকশান দিয়ে দাও যে বাবু যেমন করে হোক R1 এবং R2 এর মান বের করতে হবে। কি বললাম? R1
আর R2 এর মান বের করতে হবে। মান বের করে ওখানে পুট করলেই এই গাণিতিক রূপ শেষ। এখন দেখো R1 R2 কী করে ক্যালকুলেট করবে, খোঁজো যে এই ছকগুলোর মধ্যে কোথায় R1 R2 রয়েছে। দেখো তো এখানে কি কোথাও R1 R2 রয়েছে? R1 R2 নেই। খোঁজো এখানে কি কোথাও R1 R2 রয়েছে? না, নেই। খোঁজো, ওখানে কিন্তু খুঁজতে পারবে না, ওটা নির্ণয় পাঠ, তাই এখানে খোঁজো এখানে কি কোথাও R1 R2 রয়েছে? হ্যাঁ আছে। কোথায় আছে? এইখানে আছে R1 R2। তাই আমাদের ডিউটি যেমন করে পারি না কেন, কঠিন হতে পারে কিন্তু R1 R2 এখান থেকে নির্ণয় করবই, কিন্তু খুব কঠিনও নয়। কেমন করে নির্ণয় করব? দেখো আমার প্রয়োজন টার্গেট এখান থেকে R1কে ক্যালকুলেট করা। তো এখান থেকে R1 ক্যালকুলেট কী করে করব? বা মিউ ইন্টু সাইন R1 সমান কত? সাইন অফ I1, তাই না? এবার আমার তো টার্গেট একটাই ভাই, আমি ওগুলো বুঝি না, আমার কাজ R1 ক্যালকুলেট করা। তাহলে আমি লিখতে পারি সাইন R1 সমান কত হবে? সমান হবে সাইন I1 বাই মিউ। একটু লক্ষ্য করি না যে I1 বা মিউ এগুলোর মান দেওয়া আছে কি না? মান দেওয়া নেই। ওকে, কোনো সমস্যা নেই। এবারে এখান থেকে খুব সহজে R1 আমরা পেয়ে যাচ্ছি। তাহলে R1 মানে কত? R1 মানে সাইন ইনভার্স সাইন I1 বাই মিউ। দেখো আমরা খুব সহজে I1 মানে R1 পেয়ে গেলাম। যখনই R1 পেয়ে গেলাম, R1 এর মান পুট করে ফেলো। R1 মানে কি পেলাম? সাইন ইনভার্স সাইন I1 বাই মিউ। ব্যাস, এটা হয়ে গেল। এবার নেক্সট ডিউটি কি? R2 মান বের করা। এখন লক্ষ্য করো, খোঁজো R2 কোথায় আছে? এখানে তো R2 নেই, এখানেও R2 নেই, এখানেও R2 ছিল না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু R2 রয়েছে। তাই আমাদের ডিউটি কি? এখান থেকে R2 ক্যালকুলেট করি, বা মিউ ইন্টু সাইন R2 সমান কত হবে? সাইন I2। কিন্তু লক্ষ্য করো প্রশ্ন প্রদত্তে I2-র মান দেওয়া রয়েছে কত? 90 ডিগ্রি। তাহলে আমি কি লিখতে পারি? মিউ ইন্টু সাইন R2 সমান কত? 1। বা আমি লিখতে পারি এখান থেকে সাইন R2 সমান কত? 1 বাই মিউ। তাহলে এখান থেকে খুব সহজে লিখতে পারি R2 সমান কত? R2 সমান সাইন ইনভার্স 1 বাই মিউ। যখনই আমরা R2-র মান পেয়ে গেলাম, এই R2-র মান R2-র জায়গায় পুট করে দাও। তাহলে কি পাচ্ছি? সাইন ইনভার্স কত? 1 বাই মিউ। ব্যাস, দেখো কত সহজে আমরা এই প্রমাণটিও করতে পারলাম। স্যার এখানে কি এটা হেল্প লাগলো না? তো কি হলো? ছক তো আমাদের কমপ্লিট হয়ে গেল। দেখো এই ছকের মাধ্যমে আমরা কত সহজে গাণিতিক রূপগুলোকে টেকনিক্যালিভাবে সহজ করতে পারছি। দেখো না, আরও কি কোনো গাণিতিক রূপ এভাবে করা যাবে? অবশ্যই যাবে। অনেক গাণিতিক রূপ সহজে সলভ করা যাবে, কিন্তু সময়ের অবকাশের জন্য এবং তোমাদের প্রয়োজনীয়তার দিকে লক্ষ্য রেখে যেগুলো প্রয়োজন আমি সেগুলোই কিন্তু সলভ করে দিচ্ছি, তবে বইয়ের সমস্তটাই। এবার দেখো নেক্সট গাণিতিক রূপ। এবারে কি বলেছে? এবারে দেওয়া রয়েছে প্রিজম থেকে নির্গত রশ্মি না পাওয়ার জন্য আপাতন কোণের সীমাস্থ মান নির্ণয় করো। তো লক্ষ্য করো, আবার তো সেই একই, প্রিজম থেকে আলোক রশ্মি নাকি নির্গতই হবে না। তার মানে কি? তার মানে চিত্র এই, তথ্য এই, শুধু নির্ণয় পাঠটা পূর্বের তুলনায় একটু আলাদা। এখানে কি নির্ণয় করতে বলেছে? আপাতন কোণ মানে কি বলতে পারবে? এখানে I1 এর মান চেয়েছে। I1 সমান কত? তো I1 কি করে ক্যালকুলেট করবে? খোঁজো I1 কোথায় কোথায় রয়েছে। I1 এখানে রয়েছে, I1 এখানে রয়েছে, আর তো কোথাও নেই। তাই আমরা এক কাজ করি, আমরা কাজগুলো স্টার্ট করে ফেলি। তো এখান থেকে I1 এর মান ক্যালকুলেট করার চিন্তা ভাবনা করি। কেন? কারণ এখান থেকে আমি অজানা পেয়ে যাব কি? চ্যুতিকোণ, তাই না? তো এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করার চেষ্টা করি তো কি পাচ্ছি বলো তো? বা I1 প্রয়োজন, তো সাইন I1 সমান কত?
মিউ ইন্টু সাইন R1। আবার এদিকে লক্ষ্য করো, এই সাইডে কি ঘটনা ঘটছে দেখো, এখানে না আমি একটা জিনিস পেয়ে যাচ্ছি যে মিউ ইন্টু সাইন R2 সমান কত, সমান সাইন I2। কিন্তু I2 মানে কত, I2 মানে তো 90 ডিগ্রি, কিন্তু সাইন 90 মানে 1 যে, তাহলে এখান থেকে দেখো সাইন R2র মান পেয়ে যাচ্ছি কত, সাইন 90 মানে 1, আর এই মিউ দিয়ে ভাগ করে দিই, তাহলে সাইন R2র মান পেয়ে যাচ্ছি। এবার আমাদের টার্গেট কি জানো, I1 এর মান বের করা। কি করে ক্যালকুলেট করবে এই I1? দেখো আমাদের ডিউটি কি, আমাদের ডিউটি হচ্ছে মিউ থাক সাইন R1, আমি এই R1 এর জায়গায় লিখছি A মাইনাস R2। কী বললাম, A মাইনাস R2। স্যার আপনি এরকম কাজ কেন করলেন? কারণ দেখো আমি কিন্তু সাইন R2র মান জানি, যেহেতু সাইন R2র মান জানি, কি জানি বলো তো, সাইন R2 এই কোণের সাপেক্ষে যদি লম্ব 1 একক হয় তাহলে অতিভুজ মিউ একক হবে। আর এক্ষেত্রে বলতে পারি যে ভূমি কত হওয়া উচিত, অতিভুজ স্কোয়ার মাইনাস কি লম্ব স্কোয়ার। তাহলে আমি R2 রেসপেক্টে কসের মান সব কিছু পেয়ে যাব। ওই জন্য আমার টার্গেট R1টাকে তাড়িয়ে R2 নিয়ে আসা, যার ফলে আমরা এই মানগুলো পুট করতে পারি। তো এটা করার ফলে দেখো আমি একটা দারুণ সূত্র পেয়ে যাচ্ছি, সাইন A মাইনাস বির ফর্মুলা, যা তোমরা নিচু ক্লাসে পড়েছো, অর্থাৎ একাদশ শ্রেণীতে। তো সাইন A মাইনাস বির ফর্মুলা কি, সাইন A কস B মাইনাস কস A সাইন B। দেখো আমরা ফর্মুলা প্রয়োগ করলাম। এবার যখনই ফর্মুলা পুট করলাম, এবার আমাদের নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে মিউ থাকলো এখানে সাইন A তো সাইন এই থেকে যাবে, আমরা সেটা কিছু করতে পারবো না। কিন্তু কস R2 মনে রাখবে, R2 রেসপেক্টে কস মানে কি, ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি হচ্ছে √, মিউ স্কোয়ার -1, আর অতিভুজ কত, অতিভুজ হচ্ছে মিউ। একই রকমভাবে কস A পড়ে থাকলো সাইন R2র মান কত, 1/মিউ। তাহলে দেখো সবাই আমরা এই কাজটি করতে পারলাম। মাথায় রাখবে এখানে কিন্তু 1/মিউ আলাদা আর কস A আলাদা, এই পার্টটা আলাদা, এই পার্টটা আলাদা। তাই যখন সবার বাইরে মিউ রয়েছে, মিউ যখন গুণ করবে তখন আমি এটাকে লিখতে পারি, দেখো তো, মিউ ইন্টু এটা, অর্থাৎ কি পাচ্ছি, অর্থাৎ পাচ্ছি √, মিউ স্কোয়ার -1 ইন্টু কত সাইন A, মাইনাস যখন মিউ দিয়ে ওই পার্টটাকে মাল্টিপ্লাই করব তো মিউ আর মিউ কেটে যাবে, পড়ে থাকবে কস A। তো আলটিমেটলি কি পেলাম বলো তো, এটি পেলাম। এবার যদি আমরা ডিরেক্টলি সাইনটাকে ইনভার্স করে পাঠাই তাহলে I1 সমান কি পাবে, I1 সমান পাবো সাইন ইনভার্স কি √, মিউ স্কোয়ার -1 ইন্টু সাইন A মাইনাস কস A। ব্যাস। তো দেখো আমরা খুব সহজে I1 এটা তো ক্যালকুলেট করতে দিয়েছিল, তো আমরা I1 পেয়ে গেলাম। তো এই হচ্ছে এই গাণিতিক প্রমাণটি। আশা করছি এই গাণিতিক প্রমাণটিও তোমরা অনেক সহজে বুঝতে পেরেছ। এবার দেখো নেক্সট প্রমাণ। এবার দেখো নেক্সট গাণিতিক প্রমাণ কি বলেছে। এই গাণিতিক প্রমাণে প্রিজম থেকে নির্গত রশ্মি না পাওয়ার জন্য আপাতন কোণ থিটা হলে নির্ণয় করো প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক, কিংবা প্রমাণ করো মিউ ইকুয়াল এটি। এখানে মিউ মানে কি, প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক। কি করে প্রমাণ করবে? দেখো এখানে আমরা যখনই অঙ্কটি পড়ছি না, যখনই প্রমাণটি আমরা দেখছি, তো এখান থেকে পাওয়া ইনফরমেশানে কি বলেছে, প্রিজম থেকে নির্গত রশ্মি না পাওয়ার জন্য, নির্গত রশ্মি পাওয়া যাবে না,
এর মানে কি? এর মানে নিশ্চয়ই ওই রশ্মিটি অভিলম্বের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে থাকবে, তাই না? তার মানে এখান থেকে বুঝলাম যে নির্গত কোণ মানে I2 এর মান কিন্তু এটা বুঝে গেলাম যে 90 ডিগ্রি হবে। এটি একটি তথ্য। নাম্বার 2 কি বলেছে? আপাতন কোণ থিটা। ও, এখানে আপাতন কোণ আমরা কি জানি? আপাতন কোণ আমরা জানি I1। তাহলে এখানে I1 এর মান কত বলেছে? থিটা বলেছে। তাহলে তাহলে মিউ ইকুয়াল টু কত? তো লক্ষ্য করো, আমরা যা যা কাজ করলাম সম্পূর্ণ তো করতেই হবে আমাদেরকে, তাই না? পুরো কাজটা তো করতেই হবে। এখন টার্গেট কি? মিউ এর মান বের করা। তো এই যে আমরা রেজাল্ট পেলাম, আচ্ছা আমরা এক কাজ করি, আমরা এখানে এই লাইনটি কেটে দিই, কেমন? এই লাইনটি লিখব না। তো আমরা কি পাচ্ছি বলো তো? আলটিমেটলি সাইন এখানে I1, কিন্তু I1 মানে কি জানি? থিটা। তাহলে সাইন থিটা সমান এটা পেলাম। আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে এই মিউ এর মান পাওয়া। এই মিউ এর মান আমরা কি করে ক্যালকুলেট করব? দেখো, আমরা কাজ করি, তার জন্য রুট ওভার মিউ স্কোয়ার -1 ইন্টু কত? ইন্টু সাইন এ। আমরা প্রথমে এটা ক্যালকুলেট করি, তাহলে এটা সমান কত হবে? এটা সমান হবে সাইন থিটা প্লাস কস এ, তাই না? আমরা এটা সমান বের করলাম। টার্গেট কি? টার্গেট হচ্ছে মিউ এর মান বের করা, এর মান বের করা। তাহলে আমি এক কাজ করি, তাহলে এটা সমান কত হবে এটা ক্যালকুলেট করে নিই। তো যেহেতু এখানে আটবে না, তো আর এই অংশটা কাজেও লাগছে না, তাই আমি নিচে না করে আমি বরং এই পাশে করে ফেলি। কেমন? তোমরা একটু বুঝে নিও। যেহেতু আমাদের পুরোটা আটবে না, তাই এখানে করে নিচ্ছি, তোমরা একটু দেখে নাও। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? বা রুট ওভার মিউ স্কোয়ার -1 ইকুয়াল কত? ইকুয়াল সাইন থিটা প্লাস কস এ বাই সাইন এ। সাইন থিটা প্লাস কস এ বাই কত হবে? বাই সাইন এ। এবার তোমরাই বলো, আমার তো টার্গেট একটাই, কি টার্গেট? মিউ এর মান বের করা। তাহলে আমি কি বলতে পারি উভয় পক্ষে হোল স্কোয়ার করতে পারি কি? অবশ্যই পারি। তো আমি যদি বোথ সাইডে স্কোয়ার করে দিই, স্কোয়ার করলে এখানে রুটটা ভ্যানিশ হয়ে যাবে, আর স্কোয়ার করার ফলে এখানে কিন্তু আমরা স্কোয়ার পাবো। তবেই না একমাত্র এই রুটটাকে তাড়াতে পারবো। আমার যে টার্গেট মিউ এর মান বের করা, তাই -1কে বললাম বাবু তুমি ওই পারে চলে যাও। তাহলে বা কি লিখতে পারি? মিউ সমান 1 প্লাস 1, ওই পারে গেল 1 প্লাস এর স্কোয়ার, অর্থাৎ সাইন থিটা প্লাস কস এ বাই সাইন এ তার স্কোয়ার। কিন্তু আমাদের প্রয়োজন মিউ স্কোয়ার সমান, কিন্তু আমাদের প্রয়োজন মিউ সমান কত? তাই আমরা ডিরেক্ট লিখব কি? মিউ সমান পুরোটা রুট ওভার। কিন্তু আমি রুট ওভার না দিয়ে কি লিখছি? রুট ওভার না দিয়ে লিখছি 1 প্লাস এটির স্কোয়ার। আচ্ছা এখানে কী ছিল বলো তো? এখানে ছিল সাইন থিটা প্লাস কত? কস এ, আর নিচে কি রয়েছে? সাইন এ। আর আমরা কি দেব? যেহেতু স্কোয়ারটাকে তাড়িয়েছি, তাই এখানে পুরোটার পাওয়ার 1/2 হয়ে যাবে। দেখো আমরা প্রামাণ্য বিষয়টিকে সহজে মেলাতে পারলাম। তো লক্ষ্য করো, আমরা কিন্তু এই কাজটিকে আসলে নিচেই করতাম পরপর, কিন্তু নিচে জায়গা নেই, ওই কারণে আমি এই ঘরটাকে ধার নিলাম। তোমরা নিও না, তোমরা নিচেই করবে। তো এই হলো আমাদের প্রমাণ। কেমন লাগলো এই প্রমাণটি? অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে। এরপর দেখো পরের প্রমাণ।